দেখ, আজকে আমরা এই ভিডিওতে ফ্রিকশনের একটু কনসেপ্ট গুলো রিভাইজ করব। তো ফার্স্টে তোকে মনে রাখতে হবে যে ফ্রিকশন কি। তো তোরা সেটা সবাই জানিস যে ফ্রিকশন জেনারেলি কি হয়, একটা ওয়ান কাইন্ড অফ রেজিস্টিভ ফোর্স, বা এই জন্য ফ্রিকশনকে আমরা ড্যাম্পিং ফোর্সও বলি। ফ্রিকশনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ড্যাম্পিং ফোর্স। ফ্রিকশন ইজ কল্ড ড্যাম্পিং ফোর্স বা রেজিস্টিভ ফোর্স। মানে যে যা কিছুই কিনা আমাদেরকে বাধা দেয় তাদেরকে জেনারেলি আমরা ড্যাম্পিং ফোর্স বলি। যেমন তুই মোশনের ক্ষেত্রে এয়ার রেজিস্ট্যান্সও কিন্তু একটা ড্যাম্পিং ফোর্স বা রেজিস্টিভ ফোর্স। তো ফ্রিকশন সবসময় মনে রাখবি অলওয়েজ, এটা থেকে থিওরি বেসড কোশ্চেন আসতে পারে। ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন অপোজিট অফ মোশন অফ এ বডি। মানে বস্তু যেদিকে যাচ্ছে তার অলওয়েজ অপোজিট দিকে যাবে। আর এটা অলওয়েজ অ্যাক্ট করে অ্যান্ড ইজ অ্যাক্টিং অ্যালং দ্য সারফেস, স্পর্শক তল বরাবর কাজ করে। এবার ধর একটা গাড়ি ডান দিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশন হবে বাঁ দিকে, কিন্তু সেই গাড়িটাই যদি আবার বাঁ দিকে যেতে শুরু করে তখন কিন্তু ফ্রিকশন ডান দিকে কাজ করবে। তাই ফ্রিকশনকে আমরা সেলফ অ্যাডজাস্টিং বা স্বনিয়ন্ত্রিত বল বলি। এই সব এখান থেকে প্রচুর ফ্রিকশন থেকে প্রচুর থিওরি বেসড কোশ্চেন আসতে পারে। এটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তো আমরা জেনারেলি কি জানি বল, ফ্রিকশন অলওয়েজ মোশনের অপোজিটে কাজ করে, বাট একটা ক্ষেত্র আছে যেখানে কিনা ফ্রিকশন মোশনের দিকে কাজ করে। ফ্রিকশন মে অ্যাক্ট অ্যালং দা মোশন। একটা মানে এক্সেপশন বলতে পারিস আছে, সেটা হলো আমাদের হাঁটা, মানুষদের হাঁটা। আমরা যখন মানে হেঁটে যাই বা দৌড়াই, তখন কিন্তু আমি যেদিকে যাচ্ছি আসছি আমি একটু পরে, ওটা ফ্রিকশনও কিন্তু সেদিকেই কাজ করছে। তো এবার আমরা যেটা আসছি যে ফ্রিকশন দু রকমের হয়, সেটা তোরা সবাই জানিস। একটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। গ্রাফটা তোরা সবাই দেখেছিস। তাহলে ধরে নে একটা তল আছে, সেই তলটার ওপর একটা বডি আছে। এবার তুই ফোর্স অ্যাপ্লাই করছিস, তুই ফোর্স অ্যাপ্লাই করলেই তো বডিটা মুভ করতে শুরু করবে না। তাহলে এটা কি ভার্সেস কিসের গ্রাফ? ফ্রিকশন ভার্সেস অ্যাপ্লাইড ফোর্সের গ্রাফ। তুই তো ফোর্স অ্যাপ্লাই করলেই বডিটা মুভ করবে না, তাহলে তুই ফোর্স অ্যাপ্লাই করলি বাট তাও বডিটা মুভ করছে না। এই সময় যে ফ্রিকশনটা, এটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। এই করতে করতে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছালাম। এই ম্যাক্সিমাম পয়েন্টটাকেই বলা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। আফটার দ্যাট কি হচ্ছে, একটু ফ্রিকশনের ভ্যালুটা কমে গিয়ে তারপর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে গ্রাফটা, মানে ওটা হয়ে যাচ্ছে কাইনেটিক ফ্রিকশন। মানে তখন বডি মুভ করতে শুরু করে দিয়েছে। তাহলে আমি আরেকবার বলছি, যখন প্রথমে ফোর্স অ্যাপ্লাই করলি অল্প, বডিটা মুভ করলো না, এই অবস্থায় যে ফ্রিকশন, দ্যাট ইজ কল স্ট্যাটিক ফ্রিকশন। এবার তুই বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু বাড়াচ্ছিস, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুও বাড়ছে। বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পৌঁছালো, ম্যাক্সিমামটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। মানে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনটা হলো ওই বর্ডারটা, ওই বাউন্ডারিটা, যার আগে অব্দি বডিটার ওপর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, যার পরে গেলে বডিটার ওপর কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। তারপর মানে বডি জাস্ট চলতে শুরু করবে করবে এরকম করছে, ওই বাউন্ডারিটা হলো লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তারপর বডিটা চলতে শুরু করে দিচ্ছে, তাহলে বডিটা চলে আসছে কাইনেটিক্সে। তাহলে যেই বডিটা মোশনে চলে আসলো, ওটা আন্ডারে চলে আসলো কাইনেটিক ফ্রিকশনের আন্ডারে। আর কাইনেটিক ফ্রিকশন কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা জিনিস লেখা যায়, দেখ যে স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু ভ্যারিয়েবল, চেঞ্জ করতে থাকে। অন্যদিকে ফ্রিকশনকে আমরা স্মল এফ দিয়ে, কাইনেটিক ফ্রিকশন একবার যদি বডিটা চলতে শুরু করে দেয় সেটা কিন্তু কনস্ট্যান্ট। স্ট্যাটিক ফ্রিকশন ভ্যারিয়েবল, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু দুটো কিন্তু আলাদা জিনিস। স্ট্যাটিক ফ্রিকশন মানে দেখ, এই যে ও থেকে শুরু করে এ অবধি এই পুরোটা স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু তোকে যদি বলে লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু হচ্ছে শুধু এ পয়েন্টটা। ঠিক আছে, যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। তাহলে আমরা কিন্তু জেনারেলি স্ট্যাটিক ফ্রিকশন বলতে ওই লিমিটিং ভ্যালুটা নিয়েই কাজ করব, কারণ আমাদের পক্ষে তো ওই প্রতিটা পয়েন্টের স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত সেটা বার করা খুব একটা সম্ভব নয়। তো এবার আমরা চলে আসছি ফ্রিকশন লস। ফ্রিকশন লস কি ছিল, যে সবাই জানিস তোরা,
যে ফ্রিকশন কিন্তু কি নর্মাল রিয়াকশন ফোর্সের ওপর ডিপেন্ড করবে। তাহলে প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্ট আসে তাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক। এটা এমন একটা কোয়ান্টিটি যেটা কিনা ডাইমেনশনলেস, শুধু সেটাই নয়, ইউনিটলেস, ডাইমেনশনলেস অ্যান্ড ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে যখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে ওটা মিউ এস হয়ে যাচ্ছে, যখন কাইনেটিক ফ্রিকশন কাজ করছে ওটা মিউ কে হয়ে যাচ্ছে। সাধারণত মিউ কে এর ভ্যালু মিউ এস এর থেকে কম হয়। এবার অঙ্কে যদি তোকে আলাদা করে কিছু না বলা থাকে তাহলে মিউ এস মিউ কে একই গল্প। বোঝা গেল? যেমন তোকে একটা আমি ফ্রি বডি ডায়াগ্রামে বলছি। ধর তোকে বলেছে এই একটা একদম একটা ইজি অঙ্ক যে এরকম আছে, এই বডির ওজন এম, এখানে মিউ এস এর ভ্যালু বলে দিয়েছে 0.1, এরকম একটা এফ ধরে নে, একটু অ্যাঙ্গেলেই ধরে, যে ধর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, বলেছে তোমায় থিটা কোণে অ্যাপ্লাই করেছি, যে বলছে এফ এর ভ্যালু কত হলে বডিটা জাস্ট মুভ করবে, জাস্ট স্টার্ট টু মুভ, এরকম বলেছে যে বডিটা মুভ করতে পারবে। তো বডিটার উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখতে হবে তোকে। তাহলে আগে তোকে কম্পোনেন্টে ভাঙতে হবে, তাহলে এই বরাবর ভাঙলে পাবো এফ কস থিটা, ওপর দিকে পেয়ে যাব হচ্ছে এফ সাইন থিটা। নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, এমজি নিচের দিকে, যদি বডিটা মুভ করেও ডান দিকে মুভ করবে তাহলে ফ্রিকশনটা হলো বাঁ দিকে। তাহলে আজকে যদি ফ্রিকশনের ভ্যালুটা বড় হয় অবভিয়াসলি মুভ করবে না, তাহলে নিশ্চয়ই এফ কস থিটাটাকে ফ্রিকশনের সমান বা ফ্রিকশন থেকে বড় হতে হবে। আবার ফ্রিকশন মানে আমরা জানি মিউ এন, তাহলে বড় হতে হবে, এটা দিয়ে তার অঙ্ক হতে পারে না, আমরা সমান দিয়েই করছি। তাহলে এন এর ভ্যালু আবার দেখ কি বেরোবে। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি তুই ফ্রি বডি ডায়াগ্রাম দেখিস তাহলে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, সেখান থেকে এন এর ভ্যালু কিন্তু আসবে এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই যে এখানে এমজি মাইনাস এফ সাইন থিটা বসালি, দিয়ে এফ গুলোকে একদিকে নিয়ে চলে আসলি, তাহলে আসলো দেখ মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এইটা হলো আনসার। তো যখনই তোকে বলবে না জাস্ট মুভ করবে কত ফোর্স দিলে, তাহলে তোকে কিন্তু ওই লিমিটিং ফ্রিকশন বার করে তার মানে ফ্রিকশনের সাথে তখন তোকে সমান করতে হবে, মাথায় যেন থাকে, সমান করতে হবে। ঠিক আছে? আচ্ছা এবার দেখ, ফ্রিকশন কিছু কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে, সেইগুলো লিখে রাখবি যেন থিওরি বেসড জিনিস আসে। যে কি বলছে, যে ফ্রিকশন কিন্তু ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, ডাজ নট ডিপেন্ড অন এরিয়া। আচ্ছা আর কার ওপর নির্ভর করে না? ফ্রিকশন ডাজ নট ডিপেন্ড অন রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগ মানে, মানে ধর একটা গাড়ি আছে, সে রাস্তার ওপর দিয়ে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলেও যে ফ্রিকশন কাজ করবে, সেই গাড়িটা যদি আজকে ওই একই রাস্তার ওপর ওই একই গাড়ি যদি 80 কিলোমিটার পার ঘন্টা বেগেও যেত, তাহলে একই ভ্যালুর ফ্রিকশনই কাজ করতো, আলাদা কিছু কাজ করতো না। এটাই বলছি। তাহলে শুধু কার ওপর ডিপেন্ড করবে ফ্রিকশন? নেচারের ওপর। ফ্রিকশন ডিপেন্ডস অন দুটো জিনিস, একটা তো এই নর্মাল রিয়াকশন ফোর্স বললাম, মানে যেটা এন, নর্মাল রিয়াকশন ফোর্স। আর একটা হচ্ছে নেচার অফ দা সারফেসেস, বা যারা কিনা কন্ট্যাক্টে আছে তাদের নেচার। এই নেচার থেকে বলা যায় যে জেনারেলি কি হয়, আমরা যত মানে ইয়ে করি, কোনো সারফেসকে যত আমরা স্মুথ করি তত ফ্রিকশনের ভ্যালু কমে যায়। যে হোয়েন স্মুথনেস অফ সারফেস ইনক্রিজেস, ফ্রিকশন ডিক্রিজেস, ফ্রিকশনটা কমে যায়। কিন্তু সামটাইমস মানে যদি খুব বেশি স্মুথ করে দিস, যখন খুব বেশি স্মুথ হয়ে গেছে তখন কিন্তু ফ্রিকশন আবার বেড়ে যাবে। তাই জেনারেলি মিউ এর ভ্যালু কি হয়,
জেনারেলি। তাই যদি তোকে বলা থাকে কোনো কোশ্চেনে মিউ এর মান কত হয়, সাধারণত মিউ এর ভ্যালু 1-এর থেকে কম হয়। কিন্তু যদি সর্বদা বলা থাকে, অলওয়েজ, অলওয়েজ কিন্তু 1-এর থেকে কম হয় না। অলওয়েজ কিন্তু কম বেশি হবে, মানে 1-এর বেশি হতে পারে। জেনারেলি মিউ এর ভ্যালু 1-এর থেকে কম হয়, বাট সামটাইমস কিছু কিছু ক্ষেত্রে মিউ এর ভ্যালু 1-এর থেকে বড় হয়। যেমন এই যে কেসটায়, যে যখন কিনা দুটো তল খুবই বেশি স্মুথ, বেশি স্মুথ লেখা থাকলেই ভাববি, কিন্তু স্মুথ লেখা থাকলে হবে না। দুটো সারফেস স্মুথ লেখা হলে ফ্রিকশন কম হবে, কিন্তু যদি বলা থাকে যে হাইলি স্মুথ, তখন ফ্রিকশন বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা জিনিস, এটাও একটা থিওরি বেস বা অঙ্ক, যেটা ইচ্ছে হবে ভাবতে পারিস, যে কোনো জিনিসকে ঠেলা না টানা কোনটা বেশি সহজ। অবশ্যই কোনো জিনিসকে টানা বা পুল করা খুব সহজ ঠেলার থেকে। পুলিং ইজ ইজিয়ার দেন পুশিং। পুশ করার থেকে পুল করা বেশি সুবিধা। কেন? না, এটা তুই থিওরি বেস তো ভুগতে পারিস, বাট আমি অঙ্কর সাহায্যে বুঝিয়ে দেওয়াটা বেশি। আমি দেখ, যখন পুল করছি মানে এইভাবে টানছি, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা ওপরের দিকে। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, এমজি নিচের দিকে। তাহলে এন এর ভ্যালুটা কিন্তু এমজি মাইনাস এফ সাইন থিটা দাঁড়ালো। যেহেতু আমার ফ্রিকশনের ভ্যালু এন এর ওপর ডিপেন্ড করে, তাহলে আসছে মিউ ইন্টু এমজি মাইনাস এফ সাইন থিটা। কিন্তু আদার সাইড, যখন আমি পুশ করব, পুশ মানে এইভাবে ফোর্সটা দিচ্ছি, তখন এফ কস থিটা এফ সাইন থিটাটা নিচের দিকে হয়ে গেল। নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, এমজি নিচের দিকে, তখন কিন্তু এন এর ভ্যালু এমজি প্লাস এফ সাইন থিটা দাঁড়ালো। তাহলে স্মল এফ এর ভ্যালু কিন্তু মিউ এমজি প্লাস এফ সাইন থিটা দাঁড়ালো। তাহলে মানে এন এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাই ফ্রিকশনের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাই এটার ক্ষেত্রে ডিফিকাল্ট, ফ্রিকশন বাড়লে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া। তাই পুলিংটা কিন্তু মাচ মোর ইজিয়ার। ঠিক আছে, পুলিংটা কিন্তু মাচ মোর ইজিয়ার। এবার ধর আমাদের যে যে একটু মানে একদম মানে ক্লাসের শুরুতে যে তোকে বললাম যে ফ্রিকশন আমাদের হেল্প করে হাঁটাতে, সেটা কিভাবে হেল্প করছে দেখ। ওয়াকিং অফ এ ম্যান, না, আমরা যখন হাঁটছি, আমরা দেখ আমাদের পেছন পা দিয়ে এরকম কোনাকুনি একটা ফোর্স অ্যাপ্লাই করছি গ্রাউন্ডের ওপর, যার দুটো কম্পোনেন্ট ভাঙলে, যে এই বরাবর পাচ্ছি এফ কস থিটা, এই বরাবর পাচ্ছি এফ সাইন থিটা। তাহলে দেখ, এফ সাইন থিটার জন্য আমার কিন্তু পেছনের দিকে পড়ে যাওয়ার চান্স। এই ফ্রিকশন আমাকে কি করছে বল, সামনে দিচ্ছে, বা এফ সাইন থিটার অপোজিটে দিচ্ছে, যাতে আমি সামনে দাঁড়িয়ে থাকতে পারছি। তোরা এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবি, বরফের রাস্তায় যখন আমরা হাঁটি, দেখবি স্লিপ খেয়ে অলওয়েজ কোন দিকে পড়ে যায়, পেছন দিকে, কেউ কিন্তু সামনের দিকে পড়ে না। না দৌড়ালে, নর্মাল হাঁটতে থাকলে সবাই কিন্তু পেছন দিকে পড়ে যায়। কেন পেছন দিকে পড়ে যায়? কারণ আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা একটা অবলিকিউলি, একটা অ্যাঙ্গেলে কোনাকুনি বাদিকে দিচ্ছি। তাকে যদি কম্পোনেন্টে ভাঙি, কস থিটা সাইন থিটা, সাইন থিটা কম্পোনেন্টটা আমার পেছন দিকে কাজ করছে। তাই কোনো রাস্তায় যদি ফ্রিকশন কম হয়, তাহলে কিন্তু আমি পেছন দিকে পড়ে যাওয়ার চান্স বেশি। তাই ফ্রিকশনের যেমন দেখ অসুবিধা আছে, যেহেতু ফ্রিকশন একটা রেজিস্টিভ ফোর্স, ফ্রিকশনের কিন্তু কিছু সুবিধাও রয়েছে। ঠিক আছে। যেমন ধর, এই যে আমরা লিখছি পেন দিয়ে, ফ্রিকশন আছে বলে লিখতে পারছি। আবার কি, যদি বিশাল কিছু রাফ পেপার হতো, রাফ, বিশাল রাফ বা বিশাল স্মুথ, সেখানে কিন্তু আবার লেখা খুব কঠিন হয়ে যেত। একই গল্প, যে রাইটিং অন ভেরি স্মুথ অর ভেরি রাফ পেপার ইজ ডিফিকাল্ট। কিন্তু
ও কিন্তু মানে লেখায় মানে পেপার যে নর্মাল আমরা পেপারে লিখি সেখানে ফ্রিকশন আছে বলেই লিখতে পারছি, বেশি কমিয়ে দিলে স্মুথ হয়ে গেলে কিন্তু আমরা লিখতে পারতাম না। ঠিক আছে, এরপর আমরা যে দুটো জিনিস আসছি, একটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং কোণ অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে? না কোনো বডির ওপর নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে, কথার কথা, আর ফ্রিকশন ধর এদিকে, তাহলে এদের দুজনের যে রেজাল্টেন্ট, সে নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে যে অ্যাঙ্গেলটা করতে পারে তাকে আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলি। আর এই নর্মাল রিয়াকশন ফোর্সকে অক্ষ ধরে, অ্যাক্সিস ধরে এই রেজাল্টেন্টটা যে শঙ্কুটা বানাতে পারে তাকে আমরা কোণ অফ ফ্রিকশন বলি। এখান থেকে এই ফর্মুলাটা দাঁড়ায় কি, যে ট্যান আলফা ইকুয়াল টু মিউ, তার মানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। নেক্সট আমরা আসছি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ ইনক্লাইন প্লেনে হয়। দেখ, যে প্রথমে ধর ইনক্লাইন প্লেনটা প্রায় খুব কম অ্যাঙ্গেল, মানে এরকম শোয়ানো আছে, তাহলে এই উপরে থাকা একটা বডি নিশ্চয়ই পড়বে না। তাহলে এরকম এবারে ইনক্লিনেশনটা বাড়াতে বাড়াতে যে অ্যাঙ্গেলে বডিটা জাস্ট পড়তে শুরু করছে, জাস্ট মুভ করছে, তাকে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বলি। জাস্ট মুভ করছে, জাস্ট শুরু করেছে। এখানেও ফর্মুলাটা কিন্তু ট্যান থিটা ইকুয়াল টু মিউই হয়, মানে অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেম ভ্যালু হয়। তো এইখানে দেখ, আজকে যদি ইনক্লিনেশনটা মনে রাখ, অ্যাঙ্গেল অফ রিপোজ ওখানে যা হতে পারে তার থেকে কম হয়, তাহলে বডিটা মুভ করবে না। বডিটা কিন্তু মুভ করবে না, ডাজন্ট মুভ, ডাজ নট মুভ। যদি আমার ইনক্লিনেশনটা অ্যাঙ্গেল অফ রিপোজের সাথে সমান হয়, তাহলে বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে। আর ইনক্লিনেশনটা যদি আমার থিটার থেকে বড় হয়, তাহলে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, মানে অনেক জোরে নামবে, ত্বরণ সহ নামবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা, একটা ইনক্লাইন প্লেনের কেস দেখিয়ে দিচ্ছি, যে ইনক্লাইন প্লেনে যদি ওঠে বা নামে তার কিভাবে আমরা তখন ইয়েগুলো করব। তো প্রথমটাই ধরছি বডিটা উঠছে আপ, তাহলে কি কি ফোর্স? এমজি নিচের দিকে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। সবসময় ফ্রিকশন সবার লাস্টে আসবে, যেদিকে মুভ করছে বলে তোর মনে হবে তার অপোজিটে আসবে, আগে ফ্রিকশন আসবেই না। এবার ধর তোকে অঙ্কে বলা আছে যে একটা ফোর্সও তুমি দিয়েছো যেটা কিনা আবার এরকম অ্যাঙ্গেলে, তাহলে এটাকে আবার ভাঙো, এফ কস আলফা, এফ সাইন আলফা, নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে। এবার বডিটা যেহেতু ওপর দিকে উঠছে ধরে নিচ্ছি আমরা, তাই ফ্রিকশনটা কোন দিকে, না নিচের দিকে। তাহলে এখানে আপওয়ার্ড ফোর্স, আমি শুধু ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, দেখ, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স একটা, আর রাইটের ফোর্স ইকুয়াল টু লেফটের ফোর্স। আর এটাই যদি নিচের দিকে বডিটা মুভ করতো, সব সেম থাকতো, তখন শুধু ফ্রিকশনটা এদিকে আসতো। এই যে এগুলো সবই সেম, মানে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো সেমই আছে, শুধু ফ্রিকশনটা নিচের দিকে। মানে আমরা কিন্তু খেয়াল রাখবি এই দুটো কেসেই ধরে নিয়েছি যে বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, সে আপওয়ার্ড হোক বা ডাউনওয়ার্ড হোক, বা একটা জায়গায় রেস্টে আছে, চুপচাপ আছে, এটা আমরা কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু অন দা আদার সাইড বডিটা তো অ্যাক্সিলারেশন নিয়েও নামতে পারতো। তাহলে তো যেরকম নিউটনস লতে শিখিয়েছি, যে বড়টা ফোর্স থেকে যেদিকে নামছে সেদিকে ফোর্সটাকে বড় ধরে নিতে হবে, সেটা থেকে ছোট ফোর্সটা বাদ দেবো, বাদ দিলে হবে। যেমন যদি আজকে ধর কথার কথা যে এটা ধরো অ্যাক্সিলারেশন নিয়ে নামছে,
তাহলে নিচের দিকে নামছে মানে mg sin থিটা বড়, কে কে ছোট, f cos আলফাও ছোট, ফ্রিকশনও ছোট, এই টোটাল ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কিন্তু যখন অ্যাক্সিলারেশন নেই, বডিটা রেস্টে আছে বা বডিটা নামছে, ওই একটা জিনিস মাথায় রাখ, নামছে ভাবলেই হবে না। নামছে মানেই অ্যাক্সিলারেশন আছে, এটা কিন্তু আমি 1D মোশনেও বুঝিয়েছি। মোশন আছে মানেই অ্যাক্সিলারেশন আছে না। কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েও বডি মোশন করতে পারে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানেও কিন্তু ইকুইলিব্রিয়াম, সব ফোর্স গুলো ইকুয়াল, মানে নেট ফোর্স জিরো। ঠিক আছে, সেইটা খেয়াল রাখবে। আচ্ছা, তো এছাড়া তো সেরকম এখানে কিছু আর নেই। তো ফ্রিকশনের আমাদের জেনারেলি কি হয়, কতগুলো সুবিধা অসুবিধা আছে, এবং তাকে কিভাবে আমরা ইয়ে করা হয় তো জানিসই তোরা সবাই। গ্রিজ বা অয়েল এসব দিয়ে আমরা কি করি বল, ফ্রিকশনকে ডিক্রিজ করার চেষ্টা করি। একই মেটাল, মানে ধর দুটো সারফেস একই মেটালের তৈরি, তাদের মধ্যে যা ফ্রিকশন হবে, আলাদা আলাদা মেটালের যদি দুটো সারফেস নিস, তাদের মধ্যে ফ্রিকশন কম্পারেবলি কম হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। friction between two different metal is less than friction between two same metal। অনেক সময় কিছু সংকর ধাতু নেওয়া হয়, মানে কিছু অ্যালয় টাইপের নেওয়া হয়, যারা কিনা মানে ফ্রিকশন রেজিস্টিভ হিসাবে কাজ করে। ঠিক আছে, এই প্রসেসটাকে বিজ্ঞানী ব্যাবিট আবিষ্কার করেছিলেন বলে ব্যাবিটিং বলা হয়। যে অনেক সময় ফ্রিকশন বিটুইন টু অ্যালয় সারফেস ইজ লেস, দিস ইজ কল ব্যাবিটিং। এটাকে ব্যাবিটিং বলা হয়। এই জন্য মানে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন মেশিন পত্র বানানো হয়, সেই মেশিন পত্র কিন্তু অ্যালয় দিয়ে তৈরি করা হয়, যাতে কি হয়, ফ্রিকশনটা খুব কম থাকে। ঠিক আছে, এবার দেখ ফ্রিকশনের কিছু কিছু অঙ্ক, এমনি বেসিক অঙ্ক তো তোরা করবি, তোকে যদি কিছু কিছু অঙ্ক বলে, যেমন ধর এইটা, যে বলেছে তুই ফোর্স দিয়ে, কত ফোর্স দিয়ে দিলে এই বইটা বা বস্তুটা দেওয়ালের এগেনস্টে আটকে রাখতে পারবে। তাহলে এর ওপর কি কি ফোর্স কোথায় কোথায় কাজ করছে, তাই ওজন নিচের দিকে, তাহলে ফ্রিকশন হচ্ছে ওপরের দিকে। তো তুই বডিটাকে ঠেলছিস ডান দিকে, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স বডিটা তোকে ঠেলছে এদিকে, তাহলে এখানে এন এর ভ্যালু এফ এর সাথে সমান, ফ্রিকশনের ভ্যালু এমজির সাথে সমান। ফ্রিকশন মানে আবার মিউ এন, এন এর জায়গায় আবার এফ বসালি, তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু এমজি বাই মিউ পেয়ে গেলি। আবার তোকে এরকমও বলা থাকতে পারতো যে একটা বস্তুকে দুটো হাত দিয়ে চেপে ধরেছি, দুটো হাত, এদিক দিয়েও এদিক দিয়েও, দুদিক দিয়ে চেপে আছি, সেটাও হয়। দুদিক দিয়ে যদি চেপে থাকি, তাহলে এখানে একটা ফ্রিকশন, মানে এই হাতে একটা ফ্রিকশন, এই হাতে একটা ফ্রিকশন, আর বডিটা নেমে যাচ্ছে নিচের দিকে, তাহলে 2F ইকুয়াল টু mg। আর নর্মাল রিয়াকশন ফোর্স কার সাথে সমান, এই যে এইগুলো এন এর সাথে, এই যে এখানে দুটো এন, এদের, তাহলে এন এর ভ্যালু এফ এর সাথে সমান, তাহলে আবার 2 μn ইকুয়াল টু mg, তাহলে এফ ইকুয়াল টু mg বাই 2 μ। সেম ধর তোকে বলছে একটা গাছ আছে, গাছ বরাবর একটা মানুষ উঠছে, এখানেও কিন্তু সেম, মানুষটা নিচের দিকে, ফ্রিকশনটা কোন দিকে, ওপর দিকে, মানুষটা ফোর্স দিচ্ছে এদিকে, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে, তাহলে এন এর ভ্যালু এফ এর সাথে সমান, ফ্রিকশনের ভ্যালু এমজির সাথে সমান। এই কনসেপ্ট গুলো তো সেমই আছে। ঠিক আছে, এছাড়া আর একটা টাইপের অঙ্ক আসে, দেখবি যে একটা ব্লকের ওপর আর একটা ব্লক, তার উপর আর একটা ব্লক, তার উপর আর একটা ব্লক, এরকম এরকম আছে। তো সেই অঙ্কগুলোতে আমরা কিভাবে করি, ধর এটাতে অ্যাপ্লাইড ফোর্সটা, তাহলে আগে যার উপর অ্যাপ্লাইড ফোর্স আছে তার উপর দেয় ফ্রি বডি, এটা এক, এটা দুই, এটা তিন। আচ্ছা, আগে দেখে নে যে এই তলটা, এই যে এইখানটা, এখানে যাই ফ্রিকশনই কাজ করুক না কেন,
তার ভ্যালু শুধু প্রথমটার ওপরই হবে। কেন? এই পয়েন্টে শুধু প্রথমটার ওজন পড়ছে, নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে। বারবার বলছি ফ্রিকশন এন এর ওপর ডিপেন্ড করবে। ওই ছবিতে এন এর যা ভ্যালু তাই বসাবি। এন এর ভ্যালু যে সবসময় এমজি হবে এরকম ব্যাপার না, অন্য কিছু হতে পারে। আবার যদি তুই এই তলে আসিস, এই তলে কিন্তু কার কার ওয়েট পড়ছে বল? এক দুই দুজনেরই পড়ছে। তাহলে এই তলে ফ্রিকশন ভাবলে কিন্তু M1G প্লাস M2G। ক্লিয়ার? তাই যদি তুই 2 নম্বরকে আঁকিস ফ্রি বডিতে, এই অ্যাপ্লাইড ফোর্স বাদিকে, তাহলে দুদিকে ফ্রিকশন, এই যে ওপর তলেও একটা ফ্রিকশন, নিচের তলেও একটা ফ্রিকশন। তাহলে এবার নিজেরা ভাব, এইদিকে তাকা, যে 2 নম্বরটা, এই যে আমার নিচের আমটা হচ্ছে 2 নম্বর, এটা 2 নম্বরটা যাচ্ছে ডান দিকে। তাহলে 2 নম্বরটা যখন ডান দিকে যাচ্ছে, সে 1 নম্বরের ওপর কোন দিকে ঘষছে বল? সামনের দিকে না? 2 নম্বর যেদিকে যাচ্ছে 1 নম্বরকে ঘষছেও দেখ সেদিকে। তাহলে 1 নম্বরের ওপর যে ফ্রিকশনটা, ঘষাটাই দেখ ডান দিকে। সেম 3 নম্বরকেও সে ঘষছে কোন দিকে বল? ডান দিকে। কিন্তু তার উপর ফ্রিকশনটা F2 ওই তলে। ঠিক আছে, মানে ঘষে ডান দিকে নিয়ে যেতে চাইছে। তারপর তো ইকুয়েশন লিখবি, ফ্রিকশনের ডিরেকশন গুলো খেয়াল রাখবি। তোরা এটা মনে রাখবি, যদি তোর এটা বুঝতে সমস্যা হয়, অলওয়েজ এরকম দেখবি যে যাকে তুই টানছিস সে বাকি দুটো বডির ওপর বা বাকি ব্লকটাকে কোন দিকে ঘষে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? বা একটা জিনিস দেখ, 2 নম্বরের ওপর ফ্রিকশন গুলো যেদিকে F1 F2, মানে 1 এবং 3, তার উপর কিন্তু ফ্রিকশনের ডিরেকশন গুলো অপোজিট দিকে হবে। মানে অ্যাকশন রিয়াকশন পেয়ারে তৈরি হবে নিউটনস থার্ড ল অনুযায়ী। ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ।